প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা বিগত ক্লাসে বাক্যের সংজ্ঞা, একটি সার্থক বাক্যের গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আশা করি তোমরা অনলাইনে সেই ক্লাসটি বাসায় অনুসরণ করেছো এবং যে পড়া দিয়েছিলাম সেটা তোমরা বাসায় পড়েছ। আজকে আমি তোমাদের বাংলায় বাক্যের পরবর্তী বিষয়গুলো আলোচনা করতে চাই। আজকে বাক্যের গঠন, বাক্যের শ্রেণীবিভাগ, মূল ভাব অনুযায়ী শ্রেণীবিভাগ, অর্থ অনুযায়ী শ্রেণীবিভাগ এবং গঠন অনুযায়ী শ্রেণীবিভাগ, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি আজকে বাক্যের গঠন নিয়ে একটু আলোচনা করতে চাই যে একটি বাক্যে বাংলা বাক্য কিভাবে গঠিত হয়, বাক্যের কি কি অংশ থাকে, কয়টি অংশ থাকে। আমরা একটা বাক্য যদি দেখি, যে আমরা প্রত্যেকেই জানি তো মুখে যে বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং একটি হচ্ছে বিধেয়। আমরা এই বাক্যটা যদি দেখি যে রিনা বই পড়ছে, এই বাক্যটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি যে রিনা এটি বাক্যের উদ্দেশ্য এবং বই পড়ছে এটি বাক্যের বিধেয়। তাহলে কোন বাক্যে কাউকে উদ্দেশ্য করে যদি কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য বলে। আবার কোনো বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। আমরা এই বাক্যটি থেকে একটু খেয়াল করি যে রিনা বই পড়ছে। তো প্রথমত বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, যে বাক্যে রিনা সম্পর্কে বলা হয়েছে, এটি হচ্ছে বাক্যের উদ্দেশ্য। রিনা সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটি বাক্যের বিধেয়, অর্থাৎ রিনা বই পড়ছে এটি বাক্যের বিধেয় অংশ। তো বাংলা বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় প্রত্যেকটা বাক্যের মধ্যেই রয়েছে। তো এই পর্যায়ে আমরা বাংলা বাক্যের গঠন নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা অন্যান্য উদাহরণ বিশ্লেষণ করলে একই রকম বিষয় পাবো। আমরা যদি বলি প্রতীক ফুটবল খেলছে, আকাশ ছবি আঁকছে, মিতা গান গাইছে, সবগুলো বাক্যের মধ্যে আমরা বিশ্লেষণ করলে দেখব দুটি অংশ আছে। যে আকাশ গান গাইছে যদি বলি, বাক্যে আকাশ হচ্ছে বাক্যের কর্তা বা উদ্দেশ্য এবং গান গাইছে অংশটি বাক্যের বিধেয় বা কর্ম। তো এরপরে আমরা বাংলা বাক্যের পদবিন্যাস নিয়ে একটু আলোচনা করি। বাংলা বাক্যের পদবিন্যাস অর্থাৎ বাক্যে আমরা যে পদগুলো ব্যবহার করব সেগুলোকে আসলে আমরা কিভাবে সাজাবো। আমরা যদি একটা বাক্য খেয়াল করি, উপমা গান গাইছে একটি বাক্য, উপমা গান গাইছে। তাহলে বাংলা বাক্যের যে নিয়ম আছে সে অনুযায়ী আমরা যদি বাক্য লিখতে যাই তাহলে প্রথমে উপমা হচ্ছে বাক্যের কর্তা বা উদ্দেশ্য, এরপরে গান গাইছে, গান হচ্ছে কর্ম
গাইড হচ্ছে ক্রিয়া। তাহলে বাংলা বাক্যের গঠন যদি আমরা খেয়াল করি, তাহলে বাক্যের প্রথমে কর্তা, কর্ম এবং ক্রিয়া, ক্রিয়াপদ। তো বাংলা বাক্য গঠনে এটি মৌলিক নিয়ম যে প্রথমে বাক্যের কর্তা বসবে, তারপরে বাক্যের কর্মপদ, তারপরে বাক্যে ক্রিয়াপদ। এই নিয়ম অনুযায়ী আমরা অসংখ্য বাক্য গঠন করি। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বাক্য গঠন করি, আমরা এই ক্ষেত্রে নিয়মটা মেনে চলি। আমরা যদি বলি সুস্মিতা মার্টিন লুথার কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী, এই বাক্যটি যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে সুস্মিতা এটি বাক্যের কর্তা বা উদ্দেশ্য। মার্টিন লুথার কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী, সেই অংশ গিয়ে আমরা বাক্যের কর্ম পাচ্ছি এবং ক্রিয়াপদ পাচ্ছি। তো এভাবে আমরা বাক্যের গঠন, যেটি বাংলা বাক্যের যে নিয়ম, সেইভাবে আমরা নিয়ম মেনে বাক্য গঠন করব। আমরা যদি বলি রীতা বই পড়ছে, আকাশ ফুটবল খেলছে, এই বাক্যগুলোতেও আমরা ঠিক একই রকম উদাহরণ বিশ্লেষণ করলে আমরা পাই রীতা বাক্যের কর্তা, বই হচ্ছে কর্ম, পড়ছে হচ্ছে ক্রিয়াপদ। এরপরে আমরা বাক্যের পরবর্তী যে আলোচনা সেটি আমরা করব। বাক্যের পরবর্তী আলোচনায় আমরা আজকে বাক্যের বিভিন্ন প্রকার শ্রেণী বিভাজন বা প্রকারভেদ, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে আমরা বাক্যের ভাব অনুযায়ী বাক্যের শ্রেণী বিভাগ যদি আলোচনা করি, আমরা জানি ভাব অনুযায়ী বা মূল ভাব অনুযায়ী বাক্যকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে হা বোধক বাক্য, দ্বিতীয় হচ্ছে না বোধক বাক্য। হা বোধক বাক্য আমরা এটি জানি আসলে, তারপরে আলোচনা করা যে বাক্য আমাদের কোনো বিষয়, কোনো ঘটনা স্বীকার করে, সেই বাক্যকে আমরা হা বোধক বাক্য বলি। যেমন অমিত মার্টিন লুথার কলেজে পড়ে, এই বাক্যটি বিশ্লেষণ করলে দেখব যে অমিত যে মার্টিন লুথার কলেজে পড়াশোনা করে, সে বিষয়টির বাক্য আমাদের স্বীকার করছে। আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে এই বাক্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমরা একটা বর্ণনা বা স্বীকৃতি সেটি আমরা পাচ্ছি। অর্থাৎ যে বাক্যে আমরা কোনো বিষয় বা কোনো ঘটনা যে বাক্য স্বীকার করে, সেটি হচ্ছে হা বোধক বাক্য। আমরা প্রাত্যহিক জীবনে এরকম হা বোধক বাক্য ব্যবহার করি, যে সব বাক্যের মধ্যে আমরা কোনো ঘটনা বা স্বীকৃতি বা সম্মতি সেটি আমরা দেই। এরপরে আমরা যাই বাক্যের দ্বিতীয় ভাব অনুযায়ী বাক্যের প্রকারভেদে দ্বিতীয় অংশটি, যেটি না বোধক বাক্য। না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স, এটি আমরা সবাই জানি যে বাক্য কোনো ঘটনা বা বিষয় অস্বীকার করে,
বিবরণ বিবৃতি অস্বীকার করে সেটি হচ্ছে না বোধক বাক্য। যেমন রীতা বই পড়ে না, প্রতীক মার্টিন লুথার কলেজে পড়ে না। এই বাক্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব দুটি বাক্যই কোনো ঘটনা বা বিষয় অস্বীকার করছে, যে রীতা মার্টিন লুথার কলেজে পড়ে না, আর প্রতীক বই পড়ে না। অথবা যদি বলি যে অন্য উদাহরণ, তুমি কি রহিম আজকে কলেজে যাবে না, এই বাক্যটি যদি বিশ্লেষণ করি, এই বাক্যগুলো যে বাক্য কোনো ঘটনা বা বিষয়গুলো বিবৃতিগুলো অস্বীকার করছে, এই কারণে এই বাক্যগুলো না বোধক বাক্য। এরপরে আমরা বাক্যের অর্থ অনুযায়ী শ্রেণী বিভাজন একটু আলোচনা করি। যে অর্থ অনুযায়ী বাক্যকে মোট 5 ভাগে ভাগ করা যায়। প্রথমেই হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, দ্বিতীয় হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক বাক্য, তৃতীয় হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, চতুর্থ হচ্ছে ইচ্ছাসূচক বাক্য, আর পঞ্চম হচ্ছে আবেগ বা বিস্ময়সূচক বাক্য। বাক্যের এই শ্রেণী বিভাগ আমরা একটু আলোচনা করি। তো প্রথমেই আমরা অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণী বিভাগের প্রথম যে শ্রেণী বিভাজন সেটি একটু আলোচনা করি। প্রথম প্রকারভেদ নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। তো এই বাক্য হচ্ছে যে বাক্যে কোনো বিষয় বা বিবৃতি বা ঘটনা বিবরণ পাওয়া যায় বা কোনো ঘটনার হাবোধক একটা অর্থ পাওয়া যায়, সেই বাক্যকেই বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলা হয়। যেমন বাংলাদেশের পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ যে বন, সেটি বাংলাদেশের সুন্দরবন, সেটি বাংলাদেশে অবস্থিত, অথবা সুন্দরবন বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। অথবা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত। এই বাক্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে বাক্যে সুন্দরবনের একটা বিবরণ সেটি আমরা পাচ্ছি। অথবা বাংলাদেশের পৃথিবীর যে দীর্ঘতম সমুদ্র সৈকত সেটি কোথায় অবস্থিত সেটি আমরা পাচ্ছি। আমরা যদি বলি মার্টিন লুথার কলেজ
সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই বাক্যটিও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানেও মার্টিন লুথার কলেজ সম্পর্কে একটা বিবরণ বা একটা বিবৃতি আমরা এই বাক্যের মধ্যে পাচ্ছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য আমরা ব্যবহার করি। আমরা যখন কোনো ঘটনা কোনো বিষয়ের বিবরণ দিতে যাই তো সেই ক্ষেত্রে আমরা এই বিবৃতিমূলক বাক্য ব্যবহার করি। বাক্যের দ্বিতীয় শ্রেণী বিভাজনের মধ্যে প্রকারভেদের মধ্যে রয়েছে প্রশ্নবোধক বাক্য। আমরা এটি কম বেশি সবাই জানি যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকেই প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তোমার নাম কি, তুমি কোন কলেজে পড়ো, তুমি কোন খাবার খেতে পছন্দ করো, তুমি কি বই পড়তে পছন্দ করো, তুমি কি ছবি আঁকতে পছন্দ করো, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, তুমি কোন জেলায় জন্মেছ, ইত্যাদি অনেকগুলো উদাহরণ আমরা আলোচনা করতে পারি। অর্থাৎ সবগুলো বাক্যের মধ্যেই প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে বা কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে। তো প্রতিকূল বিশ্ববিদ্যালয়ের পর এটিও একটা বাক্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলেও দেখব যে এখানে প্রতীকের সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, তথ্য জানতে চাওয়া হয়, সেগুলোই প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। এরকম অসংখ্য বাক্য আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি। আমরা যখন অন্যদের কাছ থেকে তথ্য জানতে চাই, অন্যদের সম্পর্কে জানতে চাই, তাদেরকে আমরা যে প্রশ্নগুলো করি সেগুলোই আসলে প্রশ্নবোধক বাক্য। এরপরে আমরা বাক্যের অর্থ অনুযায়ী বাক্যের যে প্রকারভেদ, তৃতীয় প্রকারভেদ, সেটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তো যে বাক্য দ্বারা কোনো আদেশ, নির্দেশ, উপদেশ, অনুগ্রহ, অনুমতি প্রার্থনা করা হয় সেই বাক্যকেই আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলি। অর্থাৎ আমরা কাউকে কোনো আদেশ করবার জন্য, উপদেশ দেওয়ার জন্য অথবা নির্দেশ দেওয়ার জন্য, অন্যের কাছে অনুমতি প্রার্থনা করবার জন্য, অন্যের কাছে সাহায্য প্রার্থনা করার জন্য, অনুগ্রহ প্রার্থনা করার জন্য যে বাক্যগুলো ব্যবহার করি সেগুলোকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। যদি আমরা উদাহরণ আলোচনা করি তাহলে প্রথমে যদি আদেশ সূচক বাক্য হয়, আদেশ কিরকম হবে? ডাক্তার ডাকো। আমরা যদি এই বাক্যটি বলি, অর্থাৎ দ্বিতীয় উত্তম পুরুষ, মধ্যম পুরুষকে আমরা আদেশটা করছি যে তুমি ডাক্তার ডাকো। এখানে কর্তা উচ্চ থাকে যদিও, ডাক্তার ডাকো। তোমার বাবাকে ডাকো, তোমার মাকে ডাকো। অর্থাৎ এই বাক্যগুলোর মধ্যে আদেশ করছি। আমরা যখন অন্যদেরকে আদেশ করি তখন আমরা এই বাক্যগুলো ব্যবহার করি। যে বৃষ্টিতে ভিজবে না, আমরা আদেশ করছি যে তুমি বৃষ্টিতে ভিজবে না। তো এই বাক্যগুলো আদেশ, অন্যদের আমরা আদেশ দেবার জন্য। 5 কেজি আম নিয়ে এসো, বাজার থেকে 5 কেজি আম নিয়ে এসো, এই বাক্যটির মধ্যে আদেশ করছি আমরা। এরপরে আমরা যদি উপদেশের সূচক বাক্য নিয়ে কিছু আলোচনা করি তাহলে দেখি আমরা যখন অন্যদের যে উপদেশগুলো দিই সেগুলো আমরা এই বাক্য ব্যবহার করি। যেমন সদা সত্য কথা বলবে, আমরা অন্যদের উপদেশ দেই। মিথ্যা কথা বলবে না, অন্যদেরকে আমরা উপদেশ দিই। বড়দের সাথে ভালো আচরণ করবে। তো এগুলো নানা রকম পরামর্শ বা উপদেশ আমরা দিয়ে থাকি। নিয়মিত পড়াশোনা করবে,
ভালো ফলাফলের জন্য নিয়মিত অধ্যয়ন করবে। এরকম অসংখ্য বাক্যের মধ্য দিয়ে আমরা আমাদের অন্যদেরকে আমরা নানা রকম পরামর্শ বা উপদেশ দিয়ে থাকি। এরপর যদি আমরা নির্দেশ মূলক বাক্য কিছু আলোচনা করি, যে কোনো কোনো বাক্যে আমরা অন্যদেরকে নির্দেশনা দিই, যেমন সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের একটা নির্দেশনা দিচ্ছেন এরকম, যে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, বইয়ের 20 নম্বর পৃষ্ঠা দেখো। আবার অ্যাসেম্বলি করার সময় আমরা বলি যে শিক্ষার্থীরা তোমরা সবাই লাইন সোজা করে দাঁড়াও। তো এই বাক্যগুলো হচ্ছে নির্দেশনামূলক বাক্য। এরপরে আমরা অন্যের কাছে কখনো কখনো অনুগ্রহ প্রার্থনা করি কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে, যেমন আপনি কি দয়া করে আপনার কলমটা একটু দিবেন, দয়া করে আমাকে এক কাপ চা দিবেন, দয়া করে আপনি জানালাটা একটু খুলে দিন। এই বাক্যগুলো দিয়ে আমরা অনেক সময় অন্যের কাছে অনুগ্রহ প্রার্থনা করি। আবার কোনো কোনো বাক্যে আমরা অন্যের কাছে অনুমতির প্রার্থনার জন্য কিছু বাক্য ব্যবহার করি, যেমন শিক্ষার্থী যখন শিক্ষককে বলে, আমি কি ভেতরে আসতে পারি স্যার? আমি কি এখন বাইরে যেতে পারি স্যার? অর্থাৎ এই জাতীয় অফিস আদালত বা অন্যান্য ক্ষেত্রেও আমরা এই অনুমতি সূচক বাক্যগুলো আমরা ব্যবহার করি। আমরা যখন অন্যের কাছে কোনো কিছু বিষয়ে কোনো অনুমতি নিতে যাই, তখন সেই ক্ষেত্রে আমাদের তাদের কাছ থেকে এই বাক্যগুলো আমরা ব্যবহার করি। এরপরে আমরা যাই বাক্যের চতুর্থ যে শ্রেণী বিভাগ, অর্থ অনুযায়ী বাক্যের প্রকার ভেদে ইচ্ছাসূচক বাক্য। এই বাক্যে আমরা একটু আলোচনা করি যে বাক্য দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বুঝায়, আকাঙ্ক্ষা বুঝায়, প্রার্থনা বা আকাঙ্ক্ষা বুঝায়, অন্যের জন্য শুভ কামনা বুঝায়, সেই বাক্যগুলোকে আমরা ইচ্ছাসূচক বাক্য বলি। যেমন আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, একটা অসম্ভব ইচ্ছা যেটি প্রকাশ করা হচ্ছে, যে আমি যদি জন্ম নিতেম কালিদাস কালে। কালিদাস একজন বিখ্যাত কবি ছিলেন, তো সেই কবি কালিদাসের কালে জন্মানোর জন্য একটা আক্ষেপ কাজ করছে এই বাক্যে। আমরা অন্যদের জন্য যে শুভকামনা বা প্রার্থনা জানাই, সেগুলো আমরা এই বাক্য ব্যবহার করি। যেমন আমরা যদি বলি বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমরা বাংলাদেশের কল্যাণ কামনা করছি এবং দীর্ঘস্থায়িত্ব কামনা করছি। আমরা যদি কখনো কখনো অন্যদেরকে তাদের শুভকামনা করি, তো সেই ক্ষেত্রে আমরা অনেককে বলি তুমি জীবনে সফল কাম হও, তুমি জীবনে সফল হও, তোমার যাত্রা শুভ হোক। যখন অন্যেরা কোথাও ভ্রমণে যায়, বেড়াতে যায়, তো যাওয়ার সময় আমরা তাদেরকে বলি, আমাদের প্রিয় মানুষদের আমরা বলি যে তোমার যাত্রা শুভ হোক, তুমি ভালো মতো ফিরে এসো। তো এরকম বাক্য আমরা ব্যবহার করি। এই বাক্যগুলোকে আমরা ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য বলি।
এরপরে যাই বাক্যের পঞ্চম যে শ্রেণী বিভাগ, আবেগ বা বিস্ময়সূচক বাক্য। আমাদের মনে বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকার আকস্মিক আবেগ আমরা সেগুলো যে বাক্য মাধ্যমে প্রকাশ করি সেই বাক্যগুলোকে আবেগ বা বিস্ময়সূচক বাক্য বলা হয়। আমাদের মনের আনন্দ, দুঃখ, যন্ত্রণা, ক্রোধ, রাগ, বিভিন্ন রকম যে অনুভূতি, বিভিন্ন সময়ের যে অনুভূতি সেগুলো আমরা এই বাক্যগুলোর মধ্যে দিয়ে প্রকাশ করি। আমরা যদি বাগানের গোলাপ ফুল দেখে মুগ্ধ হই তখন আনন্দ চিত্তে বলি, বাহ কি সুন্দর গোলাপ ফুল, বা গোলাপ ফুলটি কি সুন্দর। আবার আমরা অন্য সময় যখন কোনো খেলায় আমরা অন্যদের বিরুদ্ধে জয়ী হই তখনও আমরা বলি যে বাহ আমরা খেলায় জিতেছি। যখন আমরা বিপদে থাকি, বিপদে পড়ি, তখনকার অনুভূতি আমরা প্রকাশ করি, হায় হায় কি যে যন্ত্রণায় পড়েছি, অথবা হায় আমি নিঃস্ব। আবার যখন অন্যদের উপর ক্রোধ হয়, রাগ হয়, তখন আমরা তাকে সেই সময় যে মনোভাব প্রকাশ করি, তোমার এত বড় সাহস। যখন আমরা অন্যদের ব্যবহারে কষ্ট পাই তখনকার অনুভূতি আমরা ভিন্নভাবে প্রকাশ করি। খুব কাছের মানুষ, প্রিয় মানুষ যখন আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, তখন আমরা সেই অনুভূতি প্রকাশ করি। ছি ছি তুমি এত নীচ, অথবা ছি ছি তুমি এমন কথা বলতে পারলে। এরকম ভাবে আমরা আমাদের মনের বিভিন্ন রকম যে অনুভূতি, আবেগ, সেগুলো আমরা প্রকাশ করি। কখনো আদৌ প্রকাশ করি যে তুই একদম শুকিয়ে গেছিস রে। এই বাক্যটির মধ্যে এক ধরনের আবেগ বা আদর, অন্যদের প্রতি সহানুভূতি আমাদের, সেটি আমরা প্রকাশ করি। অর্থাৎ আবেগ বা বিস্ময়সূচক বাক্যগুলোর মধ্য দিয়ে আমাদের মনে বিভিন্ন সময় যে বিভিন্ন রকম অনুভূতি, আনন্দ, বেদনা, দুঃখ, অভিমান, রাগ, সেগুলো আমরা এই বাক্যগুলোর মধ্য দিয়ে প্রকাশ করি। এরপরে আমরা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার। প্রথম হচ্ছে সরল বাক্য, দ্বিতীয় জটিল বাক্য, তৃতীয় হচ্ছে যৌগিক বাক্য বা মিশ্র বাক্য। প্রথমে আমরা যাই গঠন অনুযায়ী বাক্যের প্রথম যে প্রকারভেদ, সেটি হচ্ছে সরল বাক্য। সরল বাক্যের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, বলতে পারি, যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন
মিঠু ছবি আঁকছে। এই বাক্যটি যদি আলোচনা করি তাহলে আমরা দেখি যে মিঠু এই বাক্যের কর্তা, আর এ বাক্যে ছবি সমাপিকা ক্রিয়া আর রয়েছে। অর্থাৎ সরল বাক্যের যে শর্ত সেটি হচ্ছে বাক্যে অবশ্যই একটি কর্তা বা উদ্দেশ্য থাকতে হবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকতে হবে। আমরা সরল বাক্য, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, প্রতীক ফুটবল খেলছে, শ্রাবন্তী বই পড়ছে, এরকম অসংখ্য বাক্য আমরা সরল বাক্যের উদাহরণ দিতে পারি। এই সবগুলো বাক্যের মধ্যে একটি করে কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। এরপরে আমরা যাই বাক্যের গঠন অনুযায়ী দ্বিতীয় যে প্রকারভেদ, সেটি হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জটিল বাক্যের সংজ্ঞা আলোচনা করছিলাম। তো জটিল বাক্যের সংজ্ঞায় আমরা বলতে পারি যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। অর্থাৎ জটিল বাক্যের ক্ষেত্রে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, তার অধীনে এক বা একাধিক অপ্রধান বা নির্ভরশীল খণ্ডবাক্য থাকবে। যেরকম আমরা যদি একটা বাক্য আলোচনা করি যে যত পরিশ্রম করে সে তত সফল হয়। তো এই বাক্যের দুটি অংশ রয়েছে। বাক্যের প্রথম অংশটি হচ্ছে যে যত পরিশ্রম করে, আর প্রধান যে খণ্ডবাক্য সেটি হচ্ছে সে তত সফল হয়। অর্থাৎ সফলতা নির্ভর করে পরিশ্রমের উপর। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে সফলতা। তো এই কারণে সে তত সফল হয় অংশটি প্রধান খণ্ডবাক্য, আর যে যত পরিশ্রম করে এই অংশটি নির্ভরশীল বা আশ্রিত খণ্ডবাক্য। আমরা যদি অন্য উদাহরণ আলোচনা করি তাহলে দেখব যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। অনেক আগের একটি বাক্য আমরা সবসময় শুনতাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো এই বাক্যটি অর্থাৎ গাড়ি ঘোড়া চড়া অথবা বিলাসী জীবন, আরামপ্রদ জীবন সেটি তখনই সম্ভব হবে, এর পূর্ব শর্তটা হচ্ছে পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে। আমরা আরো উদাহরণ যদি আমরা আলোচনা করি যে যখন ঈদের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। তো আমরা এই বাড়ি যাওয়াটা নির্ভর করছে ঈদের ছুটির উপর। এই বাক্যটির প্রথম অংশ বা নির্ভরশীল অংশ হলো যখন ঈদের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আসলে বাড়ি যাওয়া। সেটি কখন সম্ভব হবে? যখন ঈদের ছুটি হবে। এই বাক্যের প্রথম অংশটি হচ্ছে যখন ঈদের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। যখন পূজার ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। এটা আরো একটি উদাহরণ এরকম। আবার ভিন্ন আরেকটি উদাহরণ যদি দেই, যখন বড়দিনের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। অর্থাৎ এভাবে আমরা এক বা একাধিক একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে একাধিক নির্ভরশীল বাক্য বা আশ্রিত বাক্য ব্যবহার করে জটিল বাক্য আমরা গঠন করি।
তো এরপরে বাক্যের তৃতীয় যে প্রকারভেদ গঠন অনুযায়ী সেটি হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের সংজ্ঞায় আমরা বলতে পারি যে এক বা একাধিক সরল বা জটিল বাক্যের মিলনে যে পূর্ণাঙ্গ বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বা মিশ্র বাক্য বলা হয়। যৌগিক বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। তো এখানে একটি সরল বাক্য বা একাধিক সরল বাক্য মিলেও যৌগিক বাক্য হতে পারে, একটি সরল বাক্য এবং একটি জটিল বাক্য মিলেও যৌগিক বাক্য হতে পারে, আবার একটি জটিল বাক্য এবং সাথে আরো একটি জটিল বাক্য মিলেও যৌগিক বাক্য গঠিত হতে পারে। যেমন জামাল ও কামাল বই পড়ে। আবার আমরা যদি আরো ভিন্ন উদাহরণ আলোচনা করি যে লোকটি ধনী কিন্তু কৃপণ, এখানে জটিল বাক্যের যৌগিক বাক্যের ক্ষেত্রে বিভিন্ন রকম সংযোজক ব্যবহার করে যৌগিক বাক্য গঠন করা হয়। যেমন লোকটি ধনী কিন্তু কৃপণ, কিন্তু এখানে সংযোজক। আবার আমরা যদি বলি তাড়াতাড়ি স্টেশনে যাও নতুবা ট্রেন ফেল করবে, এই বাক্যটিতে নতুবা সংযোজক ব্যবহার করা হয়েছে। তিনি অনেক পরিশ্রম করেছেন